দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও দেশের কৃষি উৎপাদন সচল রাখতে এবং জনমনে স্বস্তি দিতে তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগাম প্রস্তুতি ও সঠিক পরিকল্পনার কারণেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে বলেও জানান তিনি। ইউসুফ আলী রিপোর্ট। বিরতির পর রোববার থেকে আবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ উপলক্ষে সংসদ ভবনে করণীয় সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ সদস্যদের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি বৈশ্বিক সমস্যা নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি তেলের সংকট ও জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে তাই প্রতি মাসে প্রায় 200 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। যুদ্ধের পরিস্থিতির কারণে সমগ্র পৃথিবীর ইকোনমি টালমাটাল, দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার এবং প্রায় 200 কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে প্রায় সেই কাজটা করার চেষ্টা করছে সরকার। তারা যেন তেলের দাম কোথাও না বাড়ে এবং এই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সব জায়গায়। জেলা প্রশাসক অন্যান্য প্রশাসনের সাথে সমন্বয় করে এই কাজটি যাতে করতে পারে তার জন্য তিনি একটা নির্দেশ দিয়েছেন। অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। একই সময় আমাদের জানানো হবে যে তেলের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি করা হলেও বাংলাদেশে তেলের দাম স্থিতিশীল রাখা হয়েছে। এ সুযোগে বেশি মুনাফা লাভের আশায় কেউ কিছু করলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্য বৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে, পার্শ্ববর্তী বহু দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে এবং অনেক রকমের শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে জ্বালানি সাশ্রয়ের জন্য। কিন্তু আমরা সব কিছুই সুচারুরূপে বাংলাদেশে সম্পন্ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং পরিকল্পনায়। আমরা আশা করি সেটা আমরা ধরে রাখতে পারবো। সামনের দিকে দেখি কিভাবে পরিকল্পনা করা যায়, আর যাতে জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এর আগে জাতীয় সংসদের সকল সদস্যদের আবাসন ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাউস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের যেগুলা সদস্যদের থাকার জায়গা, অফিস, এগুলাকে রেডি করা, ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের সহ কমিটির 11 সদস্য। বৈঠক শেষে চিফ হুইপ জানান, হাউস কমিটির মিটিং হয়েছে, সাউন্ড সিস্টেম নিয়ে একটি জটিলতা হয়েছিল, সে বিষয়ে সমাধানে কমিটি করা হয়েছে। আগামী 3 এপ্রিলের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ শেষ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এছাড়া স্পিকার হাফিজউদ্দিনের স্ত্রীর মৃত্যুর বিষয়ে শোক জানিয়েছেন চিফ হুইপ। সোমবার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে তার জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:23 তাঁর গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে তাঁকে স্বাগত জানান। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 7টার পর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। তারেক রহমান দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই দলীয় কার্যালয় এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়। রাত ৯টার দিকে অফিসের বারান্দায় এসে অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের করতে হবে মানুষকে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছেন সহকর্মী মাহবুব সৈকত, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী কি বলেছেন আর নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? অনেক ধন্যবাদ সাবরিনা। আপনি ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু আসলে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুনছিলেন। প্রায় 2 ঘন্টা কিন্তু হয়ে গেল নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে, যে কার্যালয়টি আসলে দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একদম সূতিকাগারে রূপ নিয়েছিল। সেই কার্যালয় কিন্তু 29 ডিসেম্বরের পরে আসলেন তারেক রহমান। দেশে ফেরার পরে 29 ডিসেম্বর এসেছিল এবং আজকে কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রের সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার এসেছেন। আপনি শুনেছেন যে তিনি কিন্তু নেতাকর্মীদের বলেছেন যে অনেক প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপির দিকে বা সরকারের দিকে তাকিয়েছে। এজন্য আসলে তিনি বলেছেন যে সারা দেশের বা নেতাকর্মীদের কিন্তু ধৈর্য ধরতে তিনি বলেছেন। একই সাথে কিন্তু তিনি বলেছেন তা হচ্ছে যে সেই প্রত্যাশা পূরণে জনগণের পাশে থাকতে হবে, সুস্পষ্ট নির্দেশনা তিনি দিয়েছেন। একই সাথে তিনি এখানে আরও একটি কিন্তু এখানে একটু ইউনিক একটি বিষয় হয়েছে বা অনুকরণীয় একটি বিষয় হয়েছে। তিনি যখন বারান্দায় আসলেন এসেই কিন্তু তিনি নেতাকর্মীদের বলেছেন যে রাস্তা ছেড়ে দিতে, যাতে যানবাহন স্বাভাবিক থাকে, এবং বলেছেন যে দলীয় প্রধান হিসেবে তারেক রহমান নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন, এটি স্বাভাবিক, কিন্তু দলীয় নেতাকর্মীরা যাতে আসলে রাস্তা ব্লক না করেন, স্বাভাবিক চলাফেরা এটি যেন থাকে, এই নির্দেশনাও তিনি কিন্তু দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন তারেক রহমান এখন ভিতরে আছেন, ছোট্ট কথা বলেছেন, ভিতরে দাপ্তরিক কাজ করছেন, দলকে এগিয়ে নিতে নানা নির্দেশনা দিচ্ছেন। এর আগেই আমরা জানিয়েছিলাম যে আজকের এই মিটিংয়ে কিন্তু ঢাকার যে 18টি আসন আছে সেই আসনের যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা রয়েছেন অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং ঢাকা মহানগরের যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি বা আহ্বায়ক সদস্য সচিব আছে। নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু দেখতে পাচ্ছেন। সাবিনা, আসলে এই উচ্ছ্বাস দুপুর থেকেই কিন্তু যখন চেয়ারম্যান আসার কথা শোনার সাথে সাথেই কিন্তু দুপুর থেকে লোকারণ্য নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভরে গিয়েছিল। পল্টনের সামনের যে সড়ক, সেই সড়ক, এবং এখন আসলে নেতার কথা শোনার পরে আস্তে আস্তে তারা ঘরে ফিরে গিয়েছেন অনেকে, আর গুরুত্বপূর্ণ অনেক নেতাকর্মী এখনও অবস্থান নিয়েছেন। তো সব কিছু মিলে আসলে আশা করা হচ্ছে তিনি হয়তো 10টার আশেপাশের সময়ে তিনি পল্টন যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করবেন, এবং জানেন যে সারা দিন ব্যাপী তিনি আজকে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। তো এই হচ্ছে আপাতত এখানকার সংবাদ। আমাদের পরবর্তীতে আমাদের সংবাদে এবং আমাদের ভার্চুয়াল সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু আমরা এই সংবাদগুলো আবার তুলে ধরব। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাবরিনা। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে বিএনপি কার্যালয় থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। যাচ্ছি পরের সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়,
আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম BCS পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য। বাংলাদেশ পুলিশের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা পালন করতে হবে। এই আমাদের প্রত্যাশা। আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। স্বাধীনতার একমাত্র ঠিকানা ৭১, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, ৭১-এর সঙ্গে অন্য কোনো আন্দোলনকে মিলিয়ে ফেলা জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সঠিক তালিকা প্রণয়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। সেখানে মুক্তিযোদ্ধাদের কথায় উঠে আসে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা ও ৭১-এর চেতনা রক্ষার বার্তা। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে সিটি কর্পোরেশন কাজ করবে। মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে এই দেশ এগোবে না, এগুতে পারে না। মুক্তিযুদ্ধের বুকে যে হাহাকার থাকে, সেই হাহাকার নিয়ে দেশ কখনো আগাতে পারে না। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য যেখানে যাদের বাড়ি নাই, যার ঘর নাই, ঘরের ব্যবস্থা করতে হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছে একবারই ১৯৭১ সালে। ৯০-এর স্বৈরাচার পতন কিংবা সাম্প্রতিক গণ অভ্যুত্থান গুরুত্বপূর্ণ অর্জন হলেও সেগুলোকে স্বাধীনতার সমতুল্য ভাবা বিপজ্জনক। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা ও কল্যাণে আরও উদ্যোগ নেয়ার আশ্বাস দেন মন্ত্রী। আসসালামু আলাইকুম। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। এ প্রবণতা চললে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দেবে। বিকেলে চাষাড়া ডাক বাংলোতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলার এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদ, মহানগরের আহ্বায়ক শওকত আলী সহ অনেকে বক্তব্য রাখেন। সংস্কার, বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই সংগ্রামটা নারায়ণগঞ্জ থেকেও কিন্তু করতে হবে। আপনারা অলরেডি দেখেছেন যে জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে, যেখানে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু সরকারি দল যারা আছে তারা গণরায় মানছে না। তারা সংবিধানকে তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, তাদের বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নাই। ফলে এই দ্বিচারিতা এবং সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করার রাজনীতি আমরা কিন্তু আওয়ামী আমলে দেখেছি। আওয়ামী লীগ একইভাবে সংসদকে কব্জা করে সংবিধানকে দলীয়করণ করেছে, সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করেছে। এই একই কাজ এখনকার যারা সরকার দল, তাদের মধ্যেও আমরা এই প্রবণতা দেখতে পাচ্ছি। ফলে যদি সেই প্রবণতা তাদের মধ্যে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানান দেবে।
চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার এক বার্তায় মন্ত্রণালয় জানায়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন এবং দৈনিক প্রতিবেদন দেবেন। সাতক্ষীরায় জ্বালানি তেল নিয়ে অনিয়ম, কালোবাজারি ও চোরাচালান রোধে ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তবে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে। যদিও জেলা প্রশাসন বলছে ফুয়েল কার্ড এখনও প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানায় প্রশাসন। বিস্তারিত ফয়জুল হক বাবু রিপোর্টে। সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। একই ব্যক্তি একই দিনে একাধিক ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করে তা পরবর্তীতে চড়া দামে বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। তবে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রাহকদের মাঝে। সবার অধিকার, সবাই নেবে, গ্রামের লোকও নেবে, শহরের লোকও নেবে, নগদ টাকায় তেল নেবে। তেল যদি না পায় তাহলে তো হলো না। জেলা প্রশাসক যদি একটি সঠিক ব্যবস্থাপনা দেন, নির্দেশনা দেন যে আমরা কোন দিন আসলে তেল পাবো এবং সবাইকে যদি সমানভাবে বন্টন করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। এদিকে ফুয়েল কার্ড নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা থাকলেও অনেকেই উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। আসলে ফুয়েল কার্ডটা সাতক্ষীরা জেলায় দেখছি বেশি হচ্ছে, কিন্তু সাধারণ জনগণ হয়তো খুব কমই পাবে। আপনাদের ফুয়েল কার্ডটা নাও পাইতে পারি, এর জন্য দেখা যাচ্ছে অনেক ভোগান্তিতে আমরা পড়তে পারি। একজন লোক একবার তেল নিয়ে আবার পরে গিয়ে ফিরে দাঁড়াচ্ছে, আর ফুয়েল কার্ড হলে সে একবারই তেল পাবে এবং তাকে এন্ট্রি হবে। যদিও জেলা প্রশাসক বলছে ফুয়েল কার্ড চালুর বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। তবে সংকট নিরসনে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার চিন্তা ভাবনা আমাদের আছে। এটা এখনো যেহেতু প্রক্রিয়াধীন, আমরা আশা করবো যে এটা নিয়ে বিভ্রান্ত হবেন না এবং আশা করি যে এটা যতটা সম্ভব সহজলভ্য করা যায় বা সহজে ব্যবহার করা যায় সেটাই চিন্তা ভাবনা করছি। ফয়জুল হক বাবু, মাই টিভি, সাতক্ষীরা। 4 দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম পাবনা সফর। হেলিকপ্টার যোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে জেলা সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরসূচি অনুযায়ী তিনি আজ সার্কিট হাউসেই অবস্থান করবেন। আগামীকাল আরিফপুর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত এবং সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মোহিত। ছুটির দিনের দুপুরে মন্ত্রণালয়ে হাজির হন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে বেসরকারি মেডিকেল কলেজগুলোর ফাইল পর্যালোচনা করার সময় তার চোখে একের পর এক ভয়ঙ্কর অনিয়ম ধরা পড়ে। শনিবার ছুটির দিনে সচিবালয়ে উপস্থিত হয়ে অনিয়মের চিত্র বের করে এক ভিডিও বার্তা দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মোহিত। বার্তায় প্রতিমন্ত্রী বলেন, এমন কিছু মেডিকেল কলেজের ফাইল রয়েছে যারা বিন্দুমাত্র নিয়ম নীতির তোয়াক্কা করছে না। সকল বেসরকারি মেডিকেল কলেজকে একটি মিনিমাম স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে, সরকারি নিয়ম নীতি মেনে চলতে হবে এবং আমাদের প্রতিটা সন্তান যারা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সেখানে ভর্তি হন তাদের সুচিকিৎসক হওয়ার প্রশিক্ষণ দেওয়ার হাসপাতাল, জনবল এবং রোগী থাকবে। সেটা যদি না হয় তাহলে আজকে আমরা যেমন ভুয়া ডাক্তার, ভুয়া নার্স, ভুয়া ক্লিনিকের উপরে আমরা চেষ্টা করছি সেগুলোকে বন্ধ করার, এই ভুয়া ডাক্তার তৈরির কারখানাগুলোকেও আমাদের বন্ধ করতে হবে জননিরাপত্তার স্বার্থে, জনগণের স্বাস্থ্যের স্বার্থে।
আসছে বর্ষা মৌসুম, আর বর্ষা মানেই রাজধানীতে ডেঙ্গুর শঙ্কা। এমন আশঙ্কার মধ্যেই বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সে লক্ষ্যে এখন থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মশার প্রজনন স্থল ধ্বংস ও ঔষধ ছিটানো কার্যক্রম নিয়মিত চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। শনিবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা জানান। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীতে মশার উৎপাত নতুন কোনো ঘটনা নয়। বছর জুড়েই মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। কোথায় নেই এই মশার সাম্রাজ্য। বাসাবাড়ি থেকে শুরু করে অলিগলি, খেলার মাঠ কিংবা ড্রেন, সবখানেই মশার অবাধ বিচরণ। তাই নগর জীবনের কাছে এই সমস্যা যেন এখন নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সবাই। মশার উৎপাত তো খুব বেড়ে গিয়েছে, এগুলো আসলে নিধন করা দরকার। কারণ ঘরে গেলে ঘরের মধ্যে মশা, বাইরে মশা, ঘরে তো কয়েল জ্বালিয়েও মশা নিধন করা যাচ্ছে না, তো জানালা নেট লাগিয়েও হচ্ছে না, আর বাইরে তো দাঁড়ানোই যাচ্ছে না মশার জন্য। আমার কাছে লাগে যে যেমন বনশ্রী বা অন্যান্য এলাকার তুলনায় আফতাবনগরটা আমার কাছে বেশিই লাগে। যদি আমি এক জানলা টানলা খুলে দিই, এমন পরিমাণে মশা আছে যে মশার ব্যাট দিয়ে মারার পরও শেষ করতে পারি না। মশার ব্যাটে চার শেষ হয়ে যায়, কিন্তু মশা শেষ হবে না। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দিনের বেলাতেও মশার দাপটে নাজেহাল মানুষ। তাই অনেকেই বাধ্য হয়ে দিনের বেলাতেও ব্যবহার করছেন মশার কয়েল। দিনের মধ্যে তো মশা কামড় দিলে ডেঙ্গু হয়, এটা আপনারা সবাই জানেন। আর রাতের মধ্যে তো বসতে পারি না, সোফায় বসলেও মশা। যাদের বাসায় নেট নেই তাদের অনেক অসুবিধা হচ্ছে। দোকানে তো বসতে পারি না, দোকানে মনে করেন কয়েল ছাড়া দিনের মতো কয়েল ধরা লাগে, ধরে মনে করেন যে মশা করতে হয়। দীর্ঘদিন ধরে আমরা মশার উপদ্রব থেকে আমরা অতিষ্ঠ। নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির মধ্যেই নতুন করে মশা নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ক্লিন স্কুল নো মসকিটো শিরোনামে এই কর্মসূচি উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। এ সময় নগরীর ৩৩৬টি স্কুলে নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান মোহাম্মদ শফিকুল ইসলাম খান। ৫৩৬টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব, যাতে করে আমাদের স্কুলের ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য। নগরবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ সারা বছর জুড়ে কার্যকরভাবে পরিচালিত হলে তবেই মিলবে মশার যন্ত্রণা থেকে স্বস্তি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।